দর্শক, আসছি মূল কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। প্রথম যে খবরটি, ভারতের কয়েকজন গণমাধ্যম কর্মীর সাথে আজকে আমার কথা হয়েছে। তারা আমাকে একটা প্রশ্ন করেছে, তুরস্ক কি ভারত ঘিরে ফেলছে কিনা। এবং আমি দেখলাম ভারতে আজকে বেশ কিছু নিউজ ব্লগে অনেক সাংবাদিকরা এই প্রশ্ন করেছে। ভারতের দু একটা গণমাধ্যমও আমি দেখলাম তুরস্কের পরিকল্পনা নিয়ে তারা কথা বলা শুরু করছে। তাদের ধারণা ভারত ঘিরে ফেলছে তুরস্ক। এই বিষয় নিয়ে কথা বলবো। হাকান ফিদান এই মুহূর্তে বাংলাদেশে আছেন, এই বিষয় নিয়ে কথা বলবো। তুরস্ক কি পেতে যাচ্ছে, কি দিতে যাচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু গুরুত্বপূর্ণ খবর দুটো। ইরান এই মুহূর্তে ট্রাম্পকে নিয়ে খেলছে। তার প্রথম কারণটি হলো, আজকে মার্কিন 4-5টি ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজকে তাড়া করে এই অঞ্চল থেকে বিদায় করে দিয়েছে ইরান। ইরান তাড়া করে আমেরিকাকে বিদায় করে দিয়েছে। এই খবরগুলো দিতে চাই, সঙ্গে থাকবে লেবানন প্রসঙ্গেও। দর্শক, আমি লাইভটা খুব বড় করতে চাই না। আজকে আমার আরেকটা নতুন মিউজিক চ্যানেল আছে, প্রিয় মিউজিক বিডি। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সেখানে আজকে আমি ফার্স্ট লাইভ করব। আমার ছেলের নামে এই চ্যানেলটি, আমার ছেলের নাম প্রিয়। ওর অনুরোধে সেখানে যাব। আমি টুকটাক বাংলা গান বা আমার যে গানগুলো ভালো লাগে, ইংরেজি গান টান লিখি। সেই গানগুলো, শখের বসে যে গানগুলো লিখি, আমি সেই চ্যানেলটা আপলোড দিই। আপনারা চ্যানেলটা সার্চ করলে পাবেন, প্রিয় মিউজিক বিডি। তো সেই চ্যানেলে আজকে আমি রাত 11টা ফার্স্ট লাইভ করার একটা আশা আছে আমার ছেলে বলছে, তার জন্য তার রিকোয়েস্টে করবো আর কি। মূলত চ্যানেলটা অপারেশন করে আমার ছোট ছেলে, একটাই ছেলে আর কি, ছোট ছেলে মানে পুচকে ছেলেটা আর কি। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, মার্কিন যুদ্ধ জাহাজ যেগুলো ওমান সাগরে আছে, প্রায় ইরানকে আক্রমণ করে, আবার ইরান তাদেরকে আক্রমণ করে। আজকে আপনাদের দুপুরের যে খবরটি দিয়েছি সেখানে বলেছিলাম যে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে হিট করে ইরান আগুন ধরিয়ে দিয়েছে। সেই ফুটেজ সিএনএন সহ বড় বড় গণমাধ্যমে আসতে ট্রাম্পের নাক কাটা গেছে। কারণ ট্রাম্প বলছে ইরানের আক্রমণে কিছু হয়নি, তারা ইন্টারসেপ্ট করেছে। কিন্তু পরক্ষণে মার্কিন গণমাধ্যম দেখিয়েছে ইরানের আক্রমণের ডেস্ট্রয়ার পুরে একদম ছাই। আজকে দুপুরের খবর, আজকের লেটেস্ট খবর কি, আমেরিকা ইরানে একটি আক্রমণের পরিকল্পনা তৈরি করছিল, এমন কিছু তথ্য আসছে আরবের আউটলেটে, যে আমেরিকা ইরানে একটা বড় অভিযান চালাবে বা আক্রমণ করবে, বা ইরানের কোন একটা টার্গেটকে তারা হিট করবে। এই খবরটি পেয়েছে কি ইরান। এরপর ইরান তাদের কাদির মিসাইল দিয়ে মার্কিন 4 থেকে 5টি ডিস্ট্রয়ার এবং যুদ্ধ জাহাজ, বুঝতে পারছেন, সেই ডিস্ট্রয়ারকে টার্গেট করে অ্যাটাক করেছে। ডিডিজি 10 আছে, 103, ডিডিজি 87, ট্রিপলি সহ আরো কয়েকটি যুদ্ধ বিমানকে টার্গেট করেছে, ডিস্ট্রয়ারকে টার্গেট করেছে। সেগুলো ইরানের তাড়া খেয়ে পালিয়ে গেছে ভারত মহাসাগরে। দৃশ্যটা কল্পনা করেন, হরমুজ প্রণালীতে ব্লকেট তৈরি করতে আমেরিকা এসেছিল ওমান সাগরে। অর্থাৎ হরমুজ প্রণালীর ওই যে সরু পথটা পাড়ি দিয়ে ওমান সাগরে ঢুকলেই সেখানে আমেরিকার সকল জাহাজ আটকে দেবে এবং ইরানের জাহাজকে আটকে দিয়ে ইরানের তেল গ্যাস রপ্তানিতে বাধা সৃষ্টি করে ইরানকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলবে, যাতে ইরান হরমুজ প্রণালী ছেড়ে দেয় সবার জন্য। এটা ছিল আমেরিকার পরিকল্পনা। তো আমেরিকা কি করলো, তারা হরমুজে ওমান সাগরে বসে আছে আজকে কতদিন, হাজার হাজার যোদ্ধা নিয়ে, কিন্তু এখন পর্যন্ত তারা ইরানকে বড় রকম কোনো বাধা দিতে পারেনি। ইরান থেকে প্রায় 80% তেল নেয় যে চীন, প্রতিদিনই চীনের ট্যাঙ্কার গুলো চলে যাচ্ছে, পাকিস্তানের ট্যাঙ্কার চলে যাচ্ছে, একের পর এক চলে যাচ্ছে, ইরানের ট্যাঙ্কার গুলো চলে যাচ্ছে, একটা দুটো আটকিয়েছে, আবার ইরান অপারেশন চালিয়ে আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ আটকে দিয়েছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে তার নৌবাহিনীকে নির্দেশ দিচ্ছে, নৌবাহিনী চিন্তা করতেছে ইরানকে বাধা দিয়ে আমি মাইটটা খাই কেন, ট্রাম্প বলুক, আমি বলবো যে পারছি না, বা ব্লা ব্লা ব্লা। হচ্ছে, ফাঁকি ঝুঁকি হচ্ছে না তা না। পরপর আমেরিকা কয়েক দফা ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, এরকম কয়েকটি টার্গেটে হিট করেছে, হরমুজ প্রণালীতে হিট করেছে। পাল্টা ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা খুব কড়া প্রতিক্রিয়া। প্রতিক্রিয়ায় বাহরাইনের 5ম নৌ বাহিনীর সদর দপ্তর ধ্বংস, কুয়েতে মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি ধ্বংস, কুয়েতের বিমানবন্দরে হিট, পাশাপাশি মার্কিন আরো কয়েকটি ড্রোন, যুদ্ধ বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস। ট্রাম্প সবকিছু মিলিয়ে বুঝলেন তাকে এখান থেকে আসলে যুদ্ধ করে আর বাঁচা যাবে না, তাকে ইরানের সাথে আলোচনা করতে হবে। তাই তিনি সুর নরম করে বললেন, মুস্তফা খামেনির সাথে আমি দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। অর্থাৎ মুস্তফাকে এই বার্তাটি ট্রাম্প দিলেন, তিনি তার সাথে আলোচনা করতে চান এবং তিনি বলছেন
ইরানের সাথে আমাদের খুব ভালো আলোচনা চলছে, এই সপ্তাহ শেষে আমাদের স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি হয়ে যাবে। এই যে লাস্ট আজকে ওদের হিসেবে তো রবিবার ওদের ডে অফ, মানে কি বলে হলিডে, আমরা তো শুক্রবার। ইরান বলছে লেবাননে হামলা হলে আমরা কোনো প্রকার শান্তি চুক্তিতে যাব না। মানে ইরান শুধু অপশন দিচ্ছে আর আমেরিকা শুধু অপশন চাইছে। তাহলে যুদ্ধ আসলে হেরে গেছে, কে জিতছে, কে আর কিছু বলা লাগে। তো আজকে যখন ওমান সাগর থেকে মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়া করে ভারত মহাসাগরে পাঠিয়ে দিল ইরান, এরপর ইরান বলল কি, ফার্দার তুমি এই অঞ্চলে ঢুকলে ঠ্যাঙ্গুরো করে দিব, তোমার জাহাজকে ডুবিয়ে দিব, তলিয়ে দিব, আমি লং ডিস্টেন্স মিসাইল গুলো রেডি রাখছি তোমার জন্য, সাবধান। এটা আমেরিকার জন্য কত বড় ধাক্কা আপনি একটু কল্পনা করেন। আমেরিকাকে নিয়ে ইরান যে খেলছে মূলত, এখন তারা খুব ম্যাসিভ জায়গায় হিট করছে। ইরানের মূল টার্গেট হলো গালফতে, মানে গালফ কান্ট্রিতে আমেরিকাকে থাকতে দেবে না। ইরান বারবার শর্ত দিচ্ছে না, 14টা-15টা শর্ত, এর মধ্যে কিন্তু অন্যতম একটি শর্ত আছে, গালফ আমেরিকাকে ছাড়তে হবে। এই গালফ যদি আমেরিকা ছেড়ে দেয়, ইসরায়েল ইরানের হাতের তালুতে চলে আসবে। অর্থাৎ ইরান যেভাবে চাইবে ইসরায়েলকে নিয়ে খেলতে পারবে। গালফ যদি আমেরিকা ছেড়ে দেয়, পুরো মধ্যপ্রাচ্যে মোড়ল হয়ে যাবে ইরান। সৌদি বলেন, আরব আমিরাত বলেন, বাকি আরব দেশগুলো বলেন, তারা ইরানের সাথে প্ল্যান করে বা ঠান্ডা মাথায় আলোচনা করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে। কারণ তখন সবগুলো মুসলিম রাষ্ট্রের প্রধান শত্রু হবে নেতা কাকুর দেশটি। যেমন সৌদি আরব ইরানকে এই বার্তাটি দিয়েছে পাকিস্তানের মাধ্যমে যে তারা একটা চুক্তি করতে চায়, সেই চুক্তিটা হবে এক দেশ আরেক দেশের উপর হামলা করবে না। সেখানে ইরান যুক্ত করে দিয়েছে সৌদি আরবকে যে ভালো একটা প্রস্তাব তুমি দিয়েছো, কিন্তু প্রশ্ন, তোমার দেশ থেকে আমেরিকাকে যেতে হবে। যতক্ষণ আমেরিকা তোমার দেশে থাকবে বা গালফ কান্ট্রিতে থাকবে, ততক্ষণ এই চুক্তিটা কোনো কার্যকর হবে না। কারণ কি, তুমি আমার উপর হামলা করবে না, কিন্তু তোমার দেশে যে মার্কিন ঘাঁটি আছে সে তো আমাকে হামলা করবে, তো আমি তো প্রত্যুত্তর দিব, তখন আমারও হামলা হয়ে যাবে তোমার দেশের ভেতরে। তাহলে এটা কার্যকর হবে কি করে? ইরান আরবকে বলছে, আরবের মাধ্যমে বাকি আরব দেশগুলোকে বলছে যে তুমি আমেরিকাকে এখান থেকে খেদাও, তোমার নিরাপত্তার প্রশ্নে আমি আছে, তোমার নিরাপত্তার প্রশ্নে পাকিস্তান থাকবে, তোমার নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন তুরস্ক এগিয়ে আসবে। আসো আমরা একটা মধ্যস্থতা করি, আলোচনা করি, এখান থেকে আমেরিকাকে বিদায় করে আমরা আমাদের নিরাপত্তার কাজ করি। প্রয়োজনে তুমি যদি নিউক্লিয়ার বানাতে চাও, তোমাকে আমি সহযোগিতা করব। এই প্রস্তাব ইরানের পক্ষ থেকে সৌদি আরবে চলে গেছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন এটিকে নিয়ে কাজ করছেন। পাকিস্তানকে গ্রান্টার হিসেবে দেখছে সৌদি এবং ইরান, এখানে পাকিস্তান একটা ভালো ভূমিকা নিচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকা যখনই ইরানে কোনো মামুলি অ্যাটাক করে, দেখবেন বন্দর আব্বাস বা কেশম দ্বীপ বা হরমুজে আমেরিকা যে অ্যাটাকগুলো করছে, এগুলো কিন্তু মামুলি অ্যাটাক। কোন একটা কন্ট্রোল টাওয়ারে হিট, কোন একটি ড্রোন স্টোরেজে না, কোন একটি ড্রোন লঞ্চিং এ হিট, এরকম মামুলি জায়গায় হিট করছে। কিন্তু ইরান কি করছে, মার্কিন একদম মূল বেজগুলোতে টার্গেট করে হিট করছে। মানে আমেরিকার আক্রমণটা যতটুকু ইরানকে ক্ষতি করছে না করছে, ইরান তার চেয়ে বেশি আমেরিকার ক্ষতিটা করছে। কারণটা কি? কারণটা হলো ইরান আমেরিকার মনে ভয় ঢোকাতে চায় যে এখানে আমেরিকার থাকাটা এখন বিপজ্জনক। ইরান তার সবকিছুকে এইভাবেই কন্ট্রোল করে রেখেছে যে আমেরিকা এখানে আর ইরানের সাথে পারবে না। ইরানের মূল টার্গেট, সব টার্গেটের প্রধান টার্গেট হলো গালফ থেকে আমেরিকাকে বিদায় করা। এখান থেকে আমেরিকা বিদায় মানে মধ্যপ্রাচ্যের চাবি তার হাতে। ইসরায়েল নিয়ন্ত্রণ, মানে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে, তখন ইরান নিয়ন্ত্রণ করবে, ইসরায়েল এখানে হয়ে যাবে ছাগলের 13 নম্বর বাচ্চা। পুরো কৌশলটা ইরান খেলবে এই অঞ্চলে। আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর। ভারতের কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছে এবং তাদের কিছু ব্লগে আমি দেখেছি। তাদের প্রশ্ন হলো, এই ইউনূস সরকারের আমল থেকে ঘন ঘন তুরস্কে এবং বাংলাদেশের হাই অফিসিয়ালরা কেন আসা যাওয়া করছে? আপনারা জানেন যে এরদোয়ানের আমল থেকে বাংলাদেশের সাথে বারবারই মানে শেখ হাসিনার আমলে এরদোয়ান বারবারই সম্পর্ক সৃষ্টিতে চেষ্টা করেছেন। সেই সময়টা শেখ হাসিনা কিছু ড্রোন, বাইরাক্তার ড্রোনের চুক্তিও করেছিল, আরো কিছু করেছিল, কিন্তু ভারতের চাপে শেখ হাসিনা বেশি দূর এগুতে পারেনি। কারণ ভারত নিষেধ করলে হাসিনা আর বেশি দূর এগুতে পারে না। ইউনূস সরকার আসার পর আমাদের ওয়ালিদ ভাই, আপনি আমার লাইভে দেখেন, সে কিন্তু একজন টেলিভিশন, মানে কি বলে, টিআরটি বাংলা, পাকিস্তানের যে রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটির সিনিয়র সাংবাদিক। পাশাপাশি সে কিন্তু সামরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেন। এই যে বাংলাদেশে যারা আসে তাদের অনেকেরই সফর সঙ্গী ওয়ালিদ ভাই হন। তো ওয়ালিদ ভাইয়ের মাধ্যমে অনেক তথ্য পেয়েছি, আরো অনেকগুলো তথ্য পেয়েছি এরকম। এবং আমার ব্যক্তিগতভাবে ক্যান্টনমেন্ট আমি কয়েকজন
তুর্কি আর্মি অফিসারের সাথে বসতে পেরেছে, যদিও তারা আমার ক্যামেরা অন দ্য রেকর্ডে কথা বলতে রাজি হয়নি, কিন্তু অফ দ্য রেকর্ডে অনেক তথ্য দিয়েছে। তারা বাংলাদেশের সামরিক জায়গার, এটা অলিভের সাপোর্টই সম্ভব হয়েছে। তো বাংলাদেশের সামরিক খাতটাকে তুরস্ক এগিয়ে নিতে চায়। দুটো বিষয় দেখেন, তুরস্ক এই মুহূর্তে ভারতের চারপাশে যে দেশগুলো, প্রত্যেকটা দেশে তার শক্ত ঘাঁটি তৈরি করছে। ঘাঁটি মানে কি? অবস্থান তৈরি করছে। মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, প্রতিটি দেশে তুরস্কের সাথে সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক নানান রকম সম্পর্ক সৃষ্টি হচ্ছে এই দেশগুলোর। এরা প্রত্যেকটি ভারতের আশপাশের দেশ, এবং ভৌগোলিক কারণে বাংলাদেশকে তুরস্ক খুব গুরুত্বপূর্ণ মনে করছে। এবং ইউনূস সরকারের আমলে তারা অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে এবং অনেকগুলো পদক্ষেপও নিয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর হাকান ফিদান বা তুরস্ক কি হেল্পটা করেছে আমাদের খলিলুর রহমানকে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে তিনি যে বিজয়ী হয়েছে ৯৯ ভোট পেয়ে, এটির অন্যতম কারিগর ছিল নেপথ্যে তুরস্ক বলকান অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে, আফ্রিকা অঞ্চলে, মিডল ইস্টে বিভিন্ন পজিশনে তুর্কি মিত্র রাষ্ট্রগুলোকে বাংলাদেশকে ভোট দিতে বলেছিল, এবং বাংলাদেশ ৯১ বিপরীতে ৯৯ ভোট পেয়ে যে বিজয় লাভ করেছে জাতিসংঘে, এই খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এটার নেপথ্যে বড় ভূমিকা রেখেছে এই তুরস্ক। তো তুরস্ক অবশেষে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠিয়েছেন, হাকান ফিদানকে। তিনি কিন্তু তুরস্কের সাবেক গোয়েন্দা প্রধান, যে গোয়েন্দা প্রধান MIT আমরা যেটাকে বলি, তার আমলে পুরো পৃথিবীতে একটা খ্যাতি ছড়িয়েছে। এবং আজকের তুরস্কের গোয়েন্দা ইহুদি ইসরায়েলকে বড় বড় বিট করেছে, CIA কে বিট করেছে। তুরস্কের মধ্যে যে সিরিজ বোমা হামলাগুলো হতো, এই MITর দায়িত্ব তিনি নেওয়ার পর ম্যাক্সিমাম হামলা বন্ধ হয়ে গেছে। এবং ইসরায়েলের যত অপারেশন আছে ফিলিস্তিন বিরোধী বা মুসলিম বিরোধী, কারণ তুরস্কে অনেক মুসলিম লিডাররা থাকেন, ফিলিস্তিনের বড় বড় বিজ্ঞানীরা থাকেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইভেন বাংলাদেশ থেকে হাসিনার আমলে অনেক বড় বড় ব্যক্তিরা তুরস্কে আশ্রয় নিয়েছেন। এদের নিরাপত্তা দেয়া বা মুসলিম বিশ্বের কন্ট্রোল যেন ইসরায়েল নষ্ট করতে না পারে, এগুলো বড় বড় অভিযানকে ব্যর্থ করেছে MIT, ইসরায়েলের, CIA-র। তো সেই তুরস্কের প্রধান ছিলেন এই আজকের হাকান ফিদান, গোয়েন্দা প্রধান। তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। আগামীতে তিনি হয়তো এরদোয়ান বিদায়ের পর তিনি দেশটির প্রেসিডেন্ট হবেন, সেভাবে তাকে তৈরি করা হচ্ছে। তিনি কিন্তু খুব মামুলি ব্যক্তি না। আবার কিছু তথ্য বলে তিনি আমেরিকার চেয়ে ইরান প্রেমী বেশি। অর্থাৎ হাকান ফিদানের বড় একটা কি লেখাপড়া বা তার ওস্তাদ গুরুদের সঙ্গে একটা ইরানি কানেকশন আছে, এবং অনেকেই বলেন যে হাকান ফিদানের সাথে ইরানের সম্পর্ক ভালো। এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে ইরানকে এই যুদ্ধের নেপথ্যে তুরস্ক যে বড় সাপোর্ট গুলো দিচ্ছে, তার পিছনে হাকান ফিদানের একটা ভূমিকা আছে, অনেকেই বলছেন। তো তুরস্ক এই যে ভারতের আশপাশের দেশগুলোতে তার একটা শক্ত জায়গা তৈরি করছে। এর মধ্যে বাংলাদেশকে নতুন করে তুরস্ক তার ভাবনা নিয়েছে। $২.৫ বিলিয়ন চুক্তি হচ্ছে সামরিক খাতে। বাংলাদেশ চাচ্ছে যেন তুর্কি একটা বাণিজ্যিক হাব তৈরি করে বাংলাদেশে। অনেকগুলো বিষয়, কালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক আছে, এবং কালকে আমরা ওয়ালিদ ভাইকে নিয়ে একটা লাইভ করব পুরো এই সফরটাকে নিয়ে, তুরস্ক বাংলাদেশ সম্পর্ক বিষয় নিয়ে একটা লাইভ আমরা সকালে করি বা দুপুরে, মেবি আমরা ১১টা-১২টার দিকে একটা টার্গেট আছে সকাল। আগে তারেক রহমানের সাথে বৈঠকটা শেষ হোক হাকান ফিদানের, আমরা একটা আলোচনা করব। তো বলা হচ্ছে তুরস্ক যখন ভারত পাকিস্তানের যুদ্ধটা হলো, বুনিয়ানুম মারসুস এবং সিঁদুর, অপারেশন সিঁদুর, সেই সময়টাতে তুরস্ক পাকিস্তানে ১ মাস আগে অবস্থান করে, এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা তুর্কি যে প্রযুক্তিগুলো পাকিস্তানকে দিয়েছে তার নেপথ্যে বসে অপারেশনগুলো তুরস্ক করে। আর চীন দিয়েছিল তারা যুদ্ধ বিমান, কিছু মিসাইল, যেমন জেটেন্সি, থান্ডার, এরকম কিছু। কিন্তু বাকি যেমন বলা হচ্ছিল ভারতীয় রাফেল যে 5টা ভূপাতিত হয়েছে, এগুলোকে অন্ধ করে দিয়েছিল কে? তুর্কি। এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, যখন রাফেল নিয়ে ভারতীয় সেনারা আকাশে উঠছিল হিট করার জন্য, একটা অবস্থায় গিয়ে তারা দেখছে তাদের স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, তাদের পথকে রুদ্ধ করে ফেলছে বা তাদের পথকে ভুল জায়গায় মেসেজ দিচ্ছে। অর্থাৎ আকাশে তাদেরকে প্রতারিত করা বা আকাশে তাদেরকে বিব্রতের অবস্থায় ফেলে দেওয়া, এই কাজগুলো তুরস্ক করেছে। এবং তুরস্কের কাছে আধুনিক এত প্রযুক্তি আছে, তুরস্ক হয়তো এগুলো খুব বেশি প্রচার করে না, তারা এমন একটা দেশ। এরপর থেকে ভারতের সাথে তুরস্কের সম্পর্ক খুব খারাপ হয়ে যায় যখন তুরস্ক কাশ্মীরের পক্ষে, পাকিস্তানের পক্ষে দাঁড়ায় জাতিসংঘে, তখন থেকে সম্পর্ক টানাপোড়েন। আগে কিন্তু তুরস্কের সাথে ভারতের সম্পর্ক মোটামুটি ভালো ছিল। এরপর এই যুদ্ধের পর আপনারা দেখেছেন যে সমস্ত ভারতীয়দের নিষেধ করা হয়েছে তুরস্কে ভিজিটে যাওয়ার জন্য, বা তারা যে তুরস্কে যারা ঘুরতে যায় ভিজিটর, নিষেধ করা হয়েছে। তুরস্কের সাথে এখন ভারতের সম্পর্ক খুব খারাপ। এই পরিস্থিতিতে তুরস্ক ভারতের চারদিকে তার সম্পর্ক স্ট্রং করার পেছনে কি ভারতকে ঘিরে ফেলা কিনা, এমনও প্রশ্ন ভারতের গণমাধ্যমগুলো করছে আস্তে আস্তে। আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় তুরস্ক
বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে তার পাশে দেখতে চায়। আগামী দিনে মুসলিম শক্তির উত্থানে তুরস্ক যেন বাংলাদেশকে তার পাশে পায়, কারণ তুরস্ক একটা বড় গেমে আগাচ্ছে। এরদোয়ান ক্ষমতায় আসার পর এরদোয়ান একটা বড় পলিসি নিয়ে এগুচ্ছে। এখন হয়তো আপনার দেখছি না, যেমন ইরান 45-47 বছর ধরে আস্তে আস্তে মাটির নিচে সিটি তৈরি করেছে, মিসাইল সিটি। তারা যেভাবে এগিয়েছে আজকে আমেরিকাকে বিট করছে, তাদের কাছে যুদ্ধ বিমান নেই, অনেক কিছুই নেই। ইরানের এক মিসাইল আর ড্রোন দিয়ে আমেরিকার সাথে খেলছে, কিন্তু ইরানকে বড় রকম সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং চীন। তাদের অনেক প্রযুক্তি ইরান নিজের নামে চালিয়ে দিয়ে হিট করছে, যাতে ওই দেশগুলোর সাথে আমেরিকার কোনো বড় ক্ল্যাশ তৈরি না হয়। কিন্তু আমেরিকা জানে কোনটা ইরান বানিয়েছে, কোনটা চীন বানিয়েছে, কোনটা রাশিয়া বানিয়েছে। তো তুরস্ক হুট করে যুদ্ধ করে কোন একটি জায়গায় বেকায়দায় পড়তে চায় না। তারা নিজেদেরকে আরো স্ট্রং করছে, তারা আইসিবিএম বানিয়েছে, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল তারা বানিয়েছে। আস্তে আস্তে তারা অনেক বড় বড় জায়গায়, তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বানিয়েছে কান, তারা প্রতিরক্ষা ব্যবস্থা বানিয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে। তারেক রহমান সরকার যদি চান, তুরস্কের মধ্যস্থতা, তুরস্কের সাপোর্ট নিয়ে বাংলাদেশকে একটা শক্ত জায়গায় নিতে পারবেন, এবং বিশ্বের দরবারে এই রাষ্ট্রকে বা এই সরকারকে বিশ্ব পরিমণ্ডলে তুরস্ক অনেক দূর নিয়ে যেতে পারবে, যেটা হাসিনার ক্ষেত্রে তুরস্ক কখনো করেনি। কারণ হাসিনা ভারত প্রেমী ছিল, এটা তুরস্ক জানতো। তো সবকিছু মিলে তুরস্কের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো স্ক্রিনে দেখবো বাণিজ্যিক, সামরিক, কিন্তু ভেতরে আরো অনেক বিষয় থাকবে। সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা আনার চেষ্টা করবো আগামী আমাদের লাইভ সেশনে। দর্শক, আশা করব তুরস্ক যে টার্গেটে এগোচ্ছে, বাংলাদেশ সরকার তুরস্কের পাশে থেকে শুধু বাংলাদেশের স্বার্থ নয়, উভয় দেশের স্বার্থ রক্ষা করে একটি জিনিস মনে রাখতে হবে, শুধু রাষ্ট্র রাষ্ট্র রিলেশন না, মুসলিম উম্মার একটি স্বার্থ থাকে, যেটি দিন শেষে আমরা সবাই বুঝি। ভারত আমাদেরকে ভোট দেয়নি জাতিসংঘের, কিন্তু পাকিস্তান আমাদের ভোট দিয়েছে, অথচ আমরা পাকিস্তানের বিরোধিতা করি, তাই না? একটা শেষ কথা দিয়ে শেষ করি। আমাদের একজন যাত্রী বিমানে অসুস্থ হয়ে পড়েছিল, তখন ভারতের জরুরি অবতরণের জন্য বিমান কর্তৃপক্ষ, মানে বিমানের পাইলট জানায় যে আমাদের একটা লোক চিকিৎসা না হলে মরে যাবে। তখন ভারত তাদেরকে প্রশ্ন করছিল কোন দেশের, ভারত বলছে বাংলাদেশের। মুসলিম না হিন্দু, বলছে মুসলিম। বিমানটা দাঁড়াতে দেয়নি। পরে সেই বিমানটা পাকিস্তানে যায়, পাকিস্তান প্রশ্ন করে, কোনো প্রশ্ন করে না, বাংলাদেশি বিমান নেমে পড়ো, আগে রুগী বাঁচাও। সেই লোক আল্লাহর রহমতে বেঁচে যান। অনেকে বলে পাকিস্তানি রাজাকার, এটা সেটা, যে মাদার বোর্ডরা বলেন, মাদার বোর্ড, তাদেরকে বলছি সবচেয়ে বড় রাজাকার যারা ভারতীয় দালাল, পাকিস্তানের পক্ষে কেউ রাজাকার না। এই দেশে পাকিস্তান দ্বিতীয়বার আর শোষণ করতে আসবে না, দখল করতে আসবে না। 54 বছরে আমাদের কারা সীমান্তে মারছে, কারা শোষণ করছে, কারা হাসিনার মতো দানবকে ক্ষমতায় বসিয়েছে অবৈধভাবে, সব জানেন। তারপরে অনেক সরকার, অনেকে এসে দেখি ভারতের দালালি করেন। ভারতের অনুসারীরা প্রকৃত রাজাকার, পাকিস্তানিরা রাজাকার না, এরা হলো দেশপ্রেমিক। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।